জয় গুরু, জয় গুরু। বিশ্বাস, বিশ্বাস। মানুষের বিশ্বাস যখন অন্ধ হয় তখন তারা আমার মতো পাষণ্ডকেও রাজ সিংহাসনে বসিয়ে দেয়। শ্রীমদ্ ভগবদ গীতার ৮ অধ্যায়ের ২১ নম্বর শ্লোকে এই কথাটা পরিষ্কার লেখা আছে। জয় গুরু, জয় গুরু। স্যার, স্যার, আমরা এসে গেছি। কে? আমার ধ্যানে বাধা দিতে এলে তুমি কে বাবা? সে কি স্যার, আমি আপনার কোম্পানির ম্যানেজার দুর্লভ দত্ত। ও দুর্লভ, তুমি এসেছো? দেখো বাবা, আমি যখন ঈশ্বরের নাম গান করি তখন আমার বাহ্য জ্ঞান থাকে না। বলো কি বলতে এসেছো? ওই উকিল বাবু কিন্তু কোম্পানির হিসাবপত্র নিয়ে নানা রকম প্রশ্ন তুলছে। সব অরিজিনাল রসিদ দেখতে চাইছে। তাই নাকি? হ্যাঁ স্যার, আমাদের এবছরের হিসাবের খাতাপত্র সব ব্যাগে করে বাড়ি নিয়ে গেছে। ও নিয়ে তুমি ভেবো না, সারা দেশের মাথায় টুপি পরিয়ে আমি মহাত্মা হয়ে বসে আছি। উকিল তোমার কাছে আলু কাবলির মতন, ও চিবিয়ে গিলে খেয়ে ফেলবো। বাজে কথা বাদ দাও, কাজের কথা বলো। স্যার, সেই মেয়েটাকে নিয়ে এসেছি। কোন মেয়েটাকে নিয়ে এসেছো বলো? সেই শিপ্রা স্যার। সেই শিপ্রা? সে কথা তো আগে বলবে। আরে যাও যাও যাও, পাঠিয়ে দাও। জয় গুরু, জয় গুরু। স্যার নমস্কার। জয় গুরু। আমি শিপ্রা। ও শিপ্রা, এই ম্যানেজার বাবু বললেন আপনি নিজে আজ আমার ইন্টারভিউ নেবেন। হ্যাঁ, আর সেই ইন্টারভিউ পাস করতে পারলে মাসে ১০,০০০ টাকা বেতন পাবেন। সেই কথাটা তো আমি ওকে বলতে পারতাম। তুমি মাঝখান থেকে ওস্তাদি করছো কেন? যাও, বাইরে যাও। এখন আমি ওর ইন্টারভিউ নেব। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিচ্ছি। যাও। আমি সত্যি ১০,০০০ টাকা মাইনে পাবো? তুমি যদি আমার কথা মতো কাজগুলো ঠিকঠাক করতে পারো, ১০,০০০ টাকাটা কয়েকদিনের মধ্যেই ১৫,০০০ হয়ে যাবে। স্যার, আপনি আমার জীবনে দেবতায় টাকা দিয়েছেন। স্যার করুন, ইন্টারভিউ শুরু করুন। এটা কি ধরতক্তা মারবে দেখ নাকি? নিজেকে প্রস্তুত করতে হবে না? আচ্ছা বলো তো, তুমি ইয়ে কতদূর করেছো? স্যার ইয়েটা কি স্যার? ইয়ে আরে ইয়ে বোঝে না। ইয়েটা আরে বাবা, লেখাপড়া। ও স্যার, আমি বিএ পাস করেছি। বিএ পাস করেছি। মাধ্যমিকটা পাস করোনি কেন? স্যার সেটা তো অনেক আগেই পাস করেছি। ও মাধ্যমিকও পাস করেছো? এই বাবা, তাহলে তো ঠিক আছে, তোমাকে আমার অফিসে চাকরি দেবো। কিন্তু দেখো, চাকরি পাবার পর অফিসের কোনো পুরুষ মানুষ যদি তোমার সঙ্গে কোনো অসভ্য ব্যবহার করে তখন তুমি কি করবে? আমার জুতো খুলে মারবো, তারপর ঘাট ধরে পুলিশের কাছে নিয়ে যাব। ও, আর তারপর যদি সে পুলিশকে দেখে তোমার কাছে ক্ষমা চায় তখন তুমি কি করবে? সে যদি সত্যি সত্যি অনুতপ্ত হয় তখন তাকে ক্ষমা করে দিতেও পারি। আর ক্ষমা পাবার পর সে যদি তোমাকে এমনি করে জড়িয়ে ধরে? মেয়েটা আমার গালে চড় মেরেছে। কি? ওর এত দূর স্পর্ধা? ওকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিয়ে আসছি। না, ওর কোনো দোষ নেই। তার আগে আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। কি আজে বাজে কথা বলছো? একটা অবধ শিশু এমন অদ্ভুত কথা বিশ্বাস করবে না। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি সত্যি তাই করেছিলাম। তার আগে ওকে জড়িয়ে ধরেছিলাম। আর ওটাই ছিল আমার ইন্টারভিউ। আমি তোমার চরিত্রের জোরটা পরীক্ষা করে দেখছিলাম। আপনি আমাকে পরীক্ষা করছিলেন? হ্যাঁ, সেই পরীক্ষায় তুমি সসম্মানে উত্তীর্ণ হয়েছো। তোমাকে আমি চাকরি দেবো, আমার অফিসেই চাকরি দেবেন। কেন দেব না? আর আমি কি না আপনার গালে চড় মারলাম? তাতে কি হয়েছে? তুমি তো আমার চরিত্রটাকে চেনো না, তাই না বুঝে একটা কাজ করে ফেলেছো। তাই না? তুমি কি করে জানবে যে এই চরিত্রবান মানুষটা কোনো পরনারীর গায়ে হাত ছোঁয়ানো তো দূরের কথা, কোনোদিন তাদের দিকে চোখ তুলেও তাকায় না? আমাকে ক্ষমা করে দিন স্যার। পায়ে নয়। অযোগ্য পুরুষ মানুষ যদি নারীর প্রণাম নেয় তাহলে তাকে নরকে যেতে হয়। শ্রীমদ্ ভগবদ গীতার ১৯ নম্বর অধ্যায়ের ২১ নম্বর শ্লোকে কথাটি পরিষ্কার লেখা আছে। আজ আমার জীবন ধন্য হলো স্যার। আমার ৭ পুরুষের ভাগ্য যে আপনার মতন মানুষের কাছে আমি কাজ করতে পারবো। যাও, আজ থেকেই কাজ শুরু করে দাও। কেন? যাচ্ছি। আপনার পায়ে হাত দিতে না পারলেও আমি ওই কাকিমার পায়ে হাত দিয়ে আমার অন্তরের শ্রদ্ধাটুকু উজাড় করে রেখে যাই। আপনি কিছু চিন্তা করবেন না স্যার। না, আমরা সবাই মিলে আপনার কোম্পানির সুনাম অনেক উঁচুতে নিয়ে যাব, অনেক উঁচুতে।
অনেক উঁচুতে। সে বন্ধু না, তুমি যেভাবে আমার চরিত্রের গুণগান করো আমি বোধহয় ঠিক তার যোগ্য নই। এত বড় সত্যি কথাটা এতদিন পরে বুঝতে পারলে? কি বললে? বলছি শ্রদ্ধা ভক্তি তো দূরের কথা, তোমার মতো মানুষকে ঘেন্না করার যোগ্য বলেও আমি মনে করি না। তুমি কি বলছো? 22 বছর সংসার করার, 22 বছর মুখ বুঝে সব সহ্য করেছি বলে আমি তো সত্যিটা তার মিথ্যে হয়ে যাবে না? কি সত্যি? কোনটা সত্যি? হ্যাঁ মানছি, আমি মানছি যে মানুষের সেবা করার জন্য, জনগণের সেবার জন্য আমি সারাদিন বাইরে বাইরে থাকি, তোমার দিকে ভালো করে নজর দিতে পারি না, তাই হয়তো। সেই জন্যই তো আমি তোমার কাছ থেকে অনেক দূরে পুজোর ঘরে পড়ে থাকতে পেরেছি, আর তুমিও নিশ্চিন্তে জনসেবার নামে তোমার নষ্ট চরিত্রের নদীতে ডুবে থাকতে পেরেছো। তুমি কি বলছো বলো দেখিনি? একটু আগে ওই মেয়েটার সামনে তুমি আমার চরিত্রের কত গুণগান করলে। না করে কি করব? তোমার মুখে কেউ থুতু ফেললে সেটা আমার সিঁথির এই সিঁদুরের ওপরে এসে পড়বে। তাই বুঝি? তাই তুমি আমার চরিত্রের ইতিহাস ভূগোল সব জেনেও প্রতিভক্তির অভিনয় করছো। তাই করছি। মামাকে অনেকদিন আগেই তোমার হাতে তুলে দিয়ে স্বর্গে গেছে। বেশ হয়েছে। গর্ভে কোনো সন্তানও আসেনি, তার ভরসায় ঘর ছেড়ে চলে যাবো। ঠিক বলেছো, গর্ভে কোনো সন্তান আসেনি বলে তা। এই তুমি জানো আমাদের দেশের যে সমস্ত মেয়েদের গর্ভে সন্তান আসে না তারা কি করে জানো? শালারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা আমি কোনোদিন করতে চাইনি, করবো না। তোমার সর্বনাশটা দেখার জন্য দাঁতে দাঁত চেপে বেঁচে থাকবো। এই বন্দনা, আরেকটা বাজে কথা বললে কিন্তু। খুন করবে? সম্পত্তির লোভে যেভাবে নিজের দাদা বৌদিকে খুন করেছিলে। আমি খুনটুন করি না, ওই মেয়েদের সঙ্গে একটু করি। খুনটুন যা করার করে ওই টাকলা কালি। কিন্তু তার পাপটা তোমার খাতায় এসে জমা হয়, আর সেই জমা খরচের হিসেবটা একদিন তোমাকে এই মাটির পৃথিবীতে মিটিয়ে দিয়ে যেতে হবে। ঠিক আছে, দেবো মাটির পৃথিবীতে। আর সেদিন আমি হাসতে হাসতে এই সিঁদুর মুছে তোমার পাপের প্রায়শ্চিত্ত করবো।